আমি শুধু শিমুল নিয়ে কথা বলবো না, আমার একটু দলটাকে নিয়ে কথা বলা দরকার। কারণ পশ্চিমবঙ্গ এই মুহূর্তে একটা অদ্ভুত সমস্যার মধ্যে আছে। সমস্যাটা হচ্ছে এটা যে গোটা পৃথিবীতে যারা ফ্যাসিস্ট শাসক, যারা ফ্যাসিস্ট হয়, যারা স্বৈরতান্ত্রিক হয়, তাদের আমরা চিনি, তাদের নাম ধাম, তার কর্মপদ্ধতি আমরা জানি। কিন্তু ভারতবর্ষে এখন এমন একটা সময় এলো এবং আমাদের রাজ্যে এমন একটা সময় এলো যারা সব থেকে বড় ফ্যাসিস্ট, সব থেকে বড় স্বৈরতান্ত্রিক, যারা বলে দেয় যে আপনার পাশের বাড়ির রংটা কি হবে, কলকাতা থেকে আপনার অধিকার নেই এখানে নীল সাদার বদলে লাল সাদা রং করার। এত বড় ফ্যাসিস্টরা পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষে পুয়ার পিপল, মানে জনগণের নেত্রী, জনগণের জন্য তাদের প্রাণ কাঁদে, এরা একটা পারসেপশন, ধারণা মিডিয়া তৈরি করে দিয়েছে। তাই তাদের চিনতে বুঝতে আমাদের অসুবিধা হয়। তাই তাদের নিয়ে একটু গৌরচন্দ্রিকা করার আগ্রহ আছে আমার, আপনাদের যদি আপত্তি না থাকে। উইথ অল ডিউ রেসপেক্ট, খুব সামান্য ঘটনা দিয়ে আপনাদের শুরু করি। মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পর আগে আমাদের মহাকরণ ছিল সারা রাজ্যের কাজকর্মের, সরকারি কাজকর্মের কেন্দ্রবিন্দু। গোটা রাজ্যের মানুষ সেখানে আসতেন একটা স্লিপ নিয়ে, যে যার দপ্তরে গিয়ে দেখা করতেন মন্ত্রীদের সঙ্গে। মাননীয় মুখ্যমন্ত্রী সেই দপ্তরটা, সেই বিল্ডিংটা ছেড়ে প্রথমে এমন একটা জায়গায় পৌঁছে গেলেন 10 তলার ওপরে, যেখানে মাছি অব্দি বলতে পারে না, সাংবাদিকরা যাবার অনুমতি নেই। সেই অঞ্চলটা আমি একদিন গিয়েছিলাম, নবান্নর সামনে একদিন গিয়ে আমার অত্যন্ত ভয় পেয়ে গেছে, মনে হচ্ছে এটা কোনো পাকিস্তান বর্ডারে এসেছে কি। মানে গোটা অঞ্চলটা এইসব ছাপ জংলা ছাপ পড়া পুলিশ, বড় বড় নেট দিয়ে ঘেরা আছে, সিআরপিএফ কামানের মতো বড় বড় কি সব রাখা আছে। আমি অবাক হয়ে গেলাম যে জনগণের নেত্রী, যিনি মা মাটি সরকারের কথা বলে গোটা রাজ্য দাপিয়ে বেড়াচ্ছেন, তার যে মূল কাজের অফিসটা সেটা পাকিস্তানের বর্ডারের থেকেও বেশি সুরক্ষিত। মানে মানুষকে ওনার এতটাই ভয়। কংগ্রেস থেকে, সিপিএম থেকে মুখ্যমন্ত্রীরা, সিদ্ধার্থ শঙ্কর রায়, বিধান রায়, জ্যোতিবাবু, বুদ্ধদেব ভট্টাচার্য, ওই মহাকরণের লালবাড়িতে সরকার চালিয়ে, কই তাদের তো পাকিস্তানের বর্ডারের মতো করে মহাকরণ ঘিরে রাখতে হয়নি। আর একটা কথা শুনুন, এটা বললাম কেন জানেন? মানসিকতার লক্ষণ, যে মনের ভেতর কি চলে, এগুলো খুব সামান্য ঘটনা, কিন্তু একটা মানুষের মনের ভেতর কি চলে এটা তার প্রমাণ, এটা তো চিহ্ন। আমরা মিডিয়ার দেখানোর কথা ছিল, দেখিনি আমরা। আরেকটা কি জানেন, আগে মহাকরণের নিয়ম ছিল যে টিফিন আওয়ারে সমস্ত সরকারি দপ্তরের কর্মীদের যার যে অভিযোগ আছে, টিফিন আওয়ারে আধ ঘন্টা তাদের বিক্ষোভ মিছিল করার অধিকার ছিল। আজকে আপনি নবান্নে যদি কোনো বিক্ষোভ, কোনো মিছিল করতে যান, স্ট্রেট আপনাকে অ্যারেস্ট করবে পুলিশ। মানে যে নেত্রী আন্দোলন করে, মিছিল করে, বন্ধ করে ক্ষমতায় এলেন, তিনি প্রথম এসে তার দপ্তরের পুরো বিল্ডিং এ বিক্ষোভ মিছিল প্রতিবাদকে একদম নির্মূল করে দিলেন। সামান্যতম সম্ভাবনা থাকলে পুলিশ অ্যারেস্ট করবে, এবং সাংবাদিকদের গতিবিধি রেস্ট্রিক্টেড, একটা ঘরে বসে থাকতে হয়, অনুমতি ছাড়া যেতে পারবে না দপ্তরে। এটা আপনাদের জানা দরকার, কারণ এই মুখ্যমন্ত্রীর আন্ডারে বাকি মন্ত্রিসভা কাজ করছে। আজকের এখানে যিনি তৃণমূলের প্রার্থী, বিজেপির প্রার্থী, তারই একসময় বিজেপির প্রার্থী, আজকে একসময় তার অনুসারী ছিলেন। কেন কারখানা হলো না? আমি তৃণমূলের কেউ নই, আমি তাদের সমর্থন করি না, বাট এটাও সমর্থন করি না এখানকার শ্রদ্ধেয় মাস্টার মশাই টিকিট না পেয়ে একটা দল পাল্টে বিজেপিতে চলে গেলেন। তিনি এখানকার ছাত্রদের কি শিক্ষা দিলেন, কি রাজনৈতিক শিক্ষা দিয়ে গেলেন? যে দলে উনি 10 বছর বিধায়ক ছিলেন, সেই দলের টিকিট না পাওয়ার জন্য একটা সম্পূর্ণ ভিন্ন দর্শনের রাজনৈতিক দলে গিয়ে টিকিট নিলেন। একজন মাস্টারমশাই হিসেবে কি শিক্ষা দিলেন আপনি? মাস্টারমশাই আসলে সারা জীবন নিজের কথা ভেবেছেন তার মানে, আর নিজের কথা ভাবলে শিমুলের শিল্প হবে কি করে? হতে পারে না। তার পাশাপাশি তৃণমূলের যিনি এখানকার প্রার্থী, আমি তার সম্পর্কে বিস্তারিত বলবো না, শুধু একটাই কথা বলবো। একটি মেয়ের নাম নিয়ে পশ্চিমবঙ্গে একসময় তোলপাড় হয়েছিল, তার নাম তাপসী মালিক, যার হত্যা নিয়ে, মৃত্যু নিয়ে পশ্চিমবঙ্গ তোলপাড় হয়েছিল। বামেদের, বামপন্থী নেতা কর্মীকে এর জন্য প্রচুর অপবাদ, গঞ্জনা, অভিযোগ শুনতে হয়েছে। সেই মেয়েটির বাবা
প্রত্যেকটা মিটিংয়ে মিছিলে আজকে নির্দিষ্ট করে যাদের নামে অভিযোগ করছেন এখানকার তৃণমূল প্রার্থী তাদের একজন। আর একটু আপনাদের ইতিহাসটা মনে করবো, সৃজন তো অনেক পরে, শুধু ইতিহাসটা মনে করতে বলবো যে এটা যাদের ইতিহাস, এই ইতিহাসটি যারা 10 বছর সিঙ্গুরে কাটিয়েছে তাদের পক্ষে সিঙ্গুরের মানুষের জন্য কিছু করা কি সম্ভব? আমি কোন দলের সমর্থক সে কথা ভুলে যান, ইরেসপেক্টিভ অফ এনি পলিটিক্যাল পার্টি, সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি ভুলে যান। আমি যে যা কথা বলছি তার বিরুদ্ধে কারো কোনো বক্তব্য থাকলে এইখানেই আমাকে প্রশ্ন করবেন। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর মতো ব্যক্তিগত প্রশ্ন বলে এড়িয়ে যাব না, সব প্রশ্ন এইখানেই উত্তর দিয়ে যাব। মুখ্যমন্ত্রীর কথা কেন বলছি? কারণ উনি বলেছেন 294 আসন উনি প্রার্থী, বাকিরা কেউ প্রার্থী নয়। উনি মুখ, বাকিরা উনি পোস্ট, বাকিরা ল্যাম্প পোস্ট। সূর্যদার কথা উনি নিজেও সেটা বলেছেন, প্রার্থীরা সেটা মেনে নিয়েছে, তাই তার কথা বারবার আসবে। কি করলেন উনি? মাননীয় মুখ্যমন্ত্রী একটা সিঙ্গুর আন্দোলনকে ব্যবহার করলেন নিজের ক্ষমতায় আসার জন্য। এসেছেন, খুব ভালো কথা, সারা জীবন পশ্চিমবঙ্গে বামপন্থীরা থাকতেই হবে তার কোনো মানে নেই, ক্ষমতায় বেশ হচ্ছে, তারা চলে গিয়েছে। কিন্তু আমাদের কথা ছিল যারা আসবে অসমাপ্ত কাজটা সমাপ্ত করবে। পশ্চিমবঙ্গ কৃষিতে বিভিন্ন সৃজন তার হিসেব দিয়েছে, পরিসংখ্যান বলেছে কোথায় তার অগ্রগতি, ক্ষুদ্র শিল্পে স্বল্প সঞ্চয়, আমি সে বিস্তারিত আলোচনায় যাচ্ছি না, তার অগ্রগতি গোটা ভারতবর্ষ মেনে নিয়েছে। আমাদের শিল্প নিয়ে একটা সমস্যা ছিল, একটা পারসেপশন ছিল, একটা ভাবমূর্তির প্রশ্ন ছিল। এবং পশ্চিমবঙ্গে কোর অ্যাঙ্কার ইন্ডাস্ট্রি, কোর একটা ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রি একটা শুধু সে নয়, মানে তার থেকে আরো অনেকগুলো শিল্পের জন্ম হয়, সেরকম বড় শিল্প পশ্চিমবঙ্গে বহুদিন তৈরি হচ্ছিল না। কেন? অটোমোবাইল। তখন কি রটনা হয়েছিল যে টাটার জমির অর্ধেক থেকে হাউসিং হবে, প্রমোটিং হবে। আসলে রাজ্যে গত 10 বছর প্রমোটিং ছাড়া আর তো কোনো শিল্প হয়নি, তাদের মাথায় ওটাই কাজ করেছিল। ভেবেছিলেন রতন টাটা বোধহয় এখানে প্রমোটিং করতে আসছে, আর সেই প্রমোটিং করা ফ্ল্যাট গুলো বোধহয় বুদ্ধদেব ভট্টাচার্য, নিরুপম সেনের ফ্ল্যাট কিনে এখানে বসবাস করবেন, এর বেশি কিছু ভাবতে পারেননি। কিন্তু আজকে সেই বুদ্ধদেব ভট্টাচার্যের পা ছুঁয়ে নিজেদের গায়ের কালি মুছতে হচ্ছে, মোছা যাবে না। তারা নির্বাচন লড়ছেন কাদের টাকায় জানেন? সরদার টাকায়, নারদার টাকার কালি তাদের গায়ে লেগে আছে, তবে কালি মোছা যাবে না। কিন্তু আপনাদের তো ক্ষতি হয়ে গেল, রাজ্যের ক্ষতি হয়ে গেল। গাড়ি শিল্পটা কেন বাধা? আপনাদের একটা ব্যক্তিগত কথা আছে, শেয়ার করি, এটা কেউ কাউকে কখনো বলার সুযোগ হয়নি। এই গত লোকসভা নির্বাচনের সময় যখন এসেছিলাম এখানে, আমি তারপরে একদিন ফিরে গিয়ে আমি একদিন বুদ্ধদেব ভট্টাচার্যকে মিট করেছিলাম। আমি জানিয়েছিলাম কথা বলতে চাই, উনি সঙ্গে সঙ্গে আমাকে ডেকেছিলেন কথা বলার জন্য, একদম 1 to 1। আমি সেদিন আবার নতুন করে সিঙ্গুরের কথা জানতে চেয়েছিলাম যে কি হলো, কেন হলো, টাটা কি করে এলেন, এত সংশয় কেন? খুব ছোট্ট করে বলছি, তোমাদের সময় আছে তো, খুব ছোট্ট করে বলছি আমি। একদম কিছুটা ব্যক্তিগত, কিছুটা পার্টি, সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছিলেন যে পশ্চিমবঙ্গে একটা শিল্প দরকার, যে শিল্প থেকে আরো অনেকগুলো শিল্পের জন্ম হবে। তার জন্য রতন টাটাকে অ্যাপ্রোচ করা হয়, এবং রতন টাটার সাথে দীর্ঘদিন, তার বাবার সঙ্গেও দীর্ঘদিনের সম্পর্ক এনাদের। তাদের রতন টাটা বলেছিলেন যে আমার বোর্ড অফ ডিরেক্টরস, তাদের আমি কি বলবো, পশ্চিমবঙ্গে আপনাদের যে ট্যাক্স বেনিফিট আছে তার থেকে অনেক বেশি ট্যাক্স বেনিফিট আমরা অন্য স্টেটে যাই। আমি তো একা সিদ্ধান্ত নিতে পারি না, আমি আমার বোর্ড অফ ডিরেক্টরসকে কি বলবো যে পশ্চিমবঙ্গে শিল্প করতে কেন যাব? উত্তরাখণ্ড বসে আছে, গুজরাট বসে আছে, আমি কেন পশ্চিমবঙ্গে যাব? আপনারা আমাদের কি দিতে পারবেন? তৎকালীন মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমরা ওদের মধ্যে আমরা অত ট্যাক্স বেনিফিট দিতে পারবো না, কারণ আমাদের এখানে শ্রমিকদের স্বার্থ মাথায় রাখতে হয়। আমরা শ্রমিকদের স্বার্থ ভুলে গিয়ে শিল্প করতে পারবো না। আমরা আপনাকে জমির ব্যাপারে সাহায্য করতে পারি। কি সাহায্য? পশ্চিমবঙ্গের জমি হরিয়ানা, পাঞ্জাবের মতো নয়, ফ্র্যাগমেন্টেড ল্যান্ড, ছোট ছোট জমি। এই সিঙ্গুরের 1100 একর জমির কতজন মালিক আমার থেকে আপনারা ভালো জানেন, তাহলে বুঝতে পারবেন এক একজন মালিকের জমির পরিমাণটা কতটা। পাঞ্জাব, হরিয়ানার মতো নয়, ছোট ছোট জমির মালিক। ছোট ছোট জমির মালিকের থেকে জমি যদি ব্যক্তিগতভাবে কিনতে হয়,
আমি এর থেকে 4 কাঠা কিনবো, তার থেকে 5 কাঠা কিনবো, ও বলবে আমারটা দেবো না, ও বলবে আমারটা দেবো, এ বলে 4 টাকা দাম, ও বলবে 6 টাকা দাম, বলবে আমি 8 টাকার নিচে দেবো না, ও বলবে 10 টাকা দাম। ব্যক্তিগতভাবে জমি কিনতে গেলে যখন আমরা জমি কিনতে যাই, প্রথম ব্রোকার আসে, ফ্ল্যাট কিনতে যায়, বাড়ি কিনতে যায়, জমি কিনতে যায়, ব্রোকার আসে, ব্রোকার ডিল করে। একটা বড় জমি যখন কেনা হবে, যদি সরকার ভূমিকা না থাকে, সরকার দায়িত্ব না নেয়, সেখানে ব্রোকাররা আসবে এবং এসে যে জমির দাম 2 টাকা 4 টাকা সে চাইতে পারে, আবার যে জমির দাম 4 টাকা সে 2 টাকাও বলতে পারে, তার ব্যক্তিগত স্বার্থে। পুরো প্রজেক্টটাই হবে না, হতে পারে না। মাননীয় মুখ্যমন্ত্রী, উইথ অল ডিউ রেসপেক্ট বলছি, এই আমার ধারণা ওনার এই এটা জানা নেই, জ্ঞানটা নেই। নিরুপম সেন, বুদ্ধদেব ভট্টাচার্য যে মেধা, যে পাণ্ডিত্য, যে চর্চা, যে নিষ্ঠা নিয়ে পশ্চিমবঙ্গ জুড়ে কাজ করতে উন্নয়ন চেয়েছিলেন, তার বিন্দুমাত্র নেই। এর বাইরে যে শিল্প হবে না, এই 10 বছরে প্রমাণ হয়ে গেছে। তাই বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন, আমরা আপনাকে জমির ব্যাপারে হেল্প করতে পারি, ওই জমি নেওয়ার ব্যাপারে সাহায্য করতে পারি আপনাকে, না কেড়ে ফেলে নয়, কেড়ে নেওয়ার গল্প নয়। বুদ্ধদেব ভট্টাচার্য তার পারিবারিক সম্পর্ক তৈরি করার জন্য রতন টাটাকে টেনে এখানে আনেননি, নিরুপম সেনও আনেননি, বা গোটা বামপন্থী পার্টিরাও আনেননি, বা সূর্য মিশ্র আনেননি। তারা বলেছিলেন পশ্চিমবঙ্গে আবার অনেক জায়গায় দেখানো হয়েছিল, শুধু সিঙ্গুর নয়, খড়গপুরে দেখানো হয়েছিল। ওরা সিঙ্গুরে বেঁচেছিল কেন? তারপরেও বিতর্ক থাকতে পারে, আমি সে আলোচনায় পরে আসছি। এখান থেকে পোর্ট কাছে, এয়ারপোর্ট কাছে, হাইওয়ে, শহর কলকাতা কাছে, এই সবকিছু মিলিয়ে একটা ব্যবসায়ী তার মনে হচ্ছে এই জায়গাটা তার কাজের জন্য সুটেবল হতে পারে। একটা সামান্য দোকান করতে গেলে আমরা ভাবি কোনখানে দোকানটা দেব। আমার আপনার কথায় দোকান দিই না, যে দোকান দেয় তার কথায় সে ঠিক করে কোথায় দেবে। রতন টাটা কেন রতন টাটা? কারণ ভারতবর্ষে যারা শিল্প করেছে তাদের সঙ্গে সবার সঙ্গে রতন টাটাকে এক পক্ষিতে আমরা বসাইনি, এই কারণে বসাইনি, তার শিল্প, তার কারখানার সঙ্গে বাকি যা যা অ্যাক্টিভিটি আছে, গোটা অঞ্চল নিয়ে তাদের যে পরিকল্পনা থাকে, যাতে এলাকার মানুষ উপকৃত হবে, সেই ভাবনা থেকে রতন টাটাকে অ্যাপ্রোচটা করা হয়। কোনো ব্যক্তিগত পারিবারিক সম্পর্ক তৈরি করার জন্য নয়। 10 বছরে সেটা প্রমাণ হয়ে গেছে। তারপরেও সমস্যা হলো, হ্যাঁ আলোচনা হতে পারত, ক্ষতিপূরণ নিয়ে আলোচনা হতে পারে, টাকার অ্যামাউন্ট নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু দাবি উঠলো 400 একর। আর একটা ইতিহাস আপনাদের বলে রাখি, এগুলো ভুলে গেছে মানুষ। কেন 1100 একর? যে কোনো কারখানা যখন তৈরি হয়, আমি আপনাদের বোর করছি কি? বোর করছি না তো? করলে আমাকে বলবেন প্লিজ, একদম অন্য প্রসঙ্গে কথা বলছি আমি, কারণ আমার একটা আবেগ আছে অঞ্চলটা নিয়ে, দীর্ঘদিন এখানে এসেছি। যে কোনো কারখানা যখন তৈরি হয় না, তার একটা প্রোডাকশন মাত্রা থাকে, যে আমি বছরে কটা গাড়ি তৈরি করব, কি কটা লাইট বানাবো, যে যে কোম্পানি কটা লাইট বানাবো, কটা ফ্যান বানাবো, একটা লক্ষ্যমাত্রা থাকে, বছরে এতগুলো বানাবো আমি। টাটার একটা লক্ষ্যমাত্রা ছিল বছরে এতগুলো গাড়ি হবে। সেই লক্ষ্যমাত্রা অনুযায়ী একটা কারখানার আয়তন ঠিক হয়। একটা কমিটি ছিল সেই সময়, যে কমিটির মাথায় ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। সুদীপ বন্দ্যোপাধ্যায় সেই সময় দায়িত্ব নিয়ে ভারতবর্ষের বিভিন্ন গাড়ির কারখানা ভিজিট করেছিলেন এবং দেখেছিলেন যে কোন গাড়ি, কত গাড়ির লক্ষ্যমাত্রা এক একটা কারখানা, কত একর জমি নিয়ে কারখানা বানিয়েছে। এগুলো ইতিহাস জানা উচিত আপনাদের। সেই বিচারে টাটার এখানে যে গাড়ির লক্ষ্যমাত্রা ছিল, তার থেকে অনেক কম পরিমাণ জমি নেওয়া হয়েছে। আমি আবার বলছি, আমার কথা রেকর্ড করে রাখুন, এটা ইতিহাস। হ্যাঁ, সংবাদ মাধ্যম হয়তো সবকিছু আপনাদের জানতে সুযোগ দেয়নি, তারপরেও সমস্যা মেটেনি। কেন জানেন তো? একটাই কারণে, কারণ ওরা বুঝেছিল বিরোধীরা যে বামফ্রন্টকে এখান থেকে সরবার একটাই রাস্তা, এই সুযোগ পেয়েছি, এই আন্দোলনটাকে এমন জায়গায় নিয়ে চলো যাতে কারখানা যদি তৈরি, যদি শিল্পায়ন হয়, তাহলে পশ্চিমবঙ্গে আরো 34 বছর বামেরা থাকবে, আমাদের আর কোনো জায়গা নেই। তাই পশ্চিমবঙ্গে লুটে পুটে খেতে গেলে আগে সরাতে হবে, তাই এই আন্দোলনটাকে আমরা ছাড়বো না। তাই মাটি কামড়ে পড়েছিল যেন তেন প্রকারে। আজকে যখন অনিচ্ছুকদের গল্প কথা এলো, কজন অনিচ্ছুকের নাম পেয়েছি আমরা? আপনাদের এখানকার মানুষ বলুন, কজন, কশো, হাজার বলতে পারবেন? পারবেন না। তারাও জানে, সেদিনও জানতো, যে পরিমাণ যে গল্প তারা বলেছিল সেটা সত্যি নয়। পৃথিবীর কোথাও, আমি বলছি যে ক্ষতিপূরণ নিয়ে বিতর্ক হতে পারে, আরো আলোচনা হতে পারতো, টাকার দাবি হতে পারতো, চাকরির দাবি হতে পারতো,
কিন্তু 400 একর দিতে হবে, তাহলে কারখানা করতে দেব না, এই দাবিটা করা হয়েছিল একটাই কারণে, কারণ ওরা জানতো, ওদের মাথায় অনেক পণ্ডিত লোক ছিল, তারা জানতো 600 একরে কারখানাটা হবে না, কারণ বাকি 400 একর ছিল অনুসারী শিল্প। সে অনুসারী শিল্প তৈরি হয়েছিল রতন টাটার একার জন্য নয়, এই পশ্চিমবঙ্গের বাইরের বহু ছোট ছোট মাঝারি মাপের ব্যবসায়ী তারা সেখানে জমি নিয়েছিল, তারা সেখানে কাজ করত, এবং তাদের কাজের একটা অর্ডার, এই হাওড়ার লেদ মেশিন যেগুলো সব এখন বেকার পড়ে থাকে সেখানে যাওয়ার কথা ছিল। তাই ওই 400 একরকে বাদ দিয়ে এই কারখানা তৈরি হতে পারতো না। তারা জানতেন যে 400 একরের দাবি তৈরি হয়েছিল, ওটাকে বাদ দিতে হবে যাতে কারখানা না হয়। রতন টাটা চলে গিয়েছেন। এবার দেখুন, এই আন্দোলনের সঙ্গে আর একটা আন্দোলনের খুব মিল আছে। যে আন্দোলনটার, যে জমিটার যে দাবিটা সম্পূর্ণ অযৌক্তিক, অন্যায্য, হ্যাঁ, যেটা দাবি সেটা চাষিরা বলতে পারেন আমাদের সাথে আরো কথা বলার প্রয়োজন, আমি এগ্রি করছি, হ্যাঁ মানছি, আমি প্রয়োজন ছিল। তারা বলতে পারতেন আমাদের কাছে এসে কথা বলতে হবে, আমি মানছি প্রয়োজন ছিল, তারা দাবি করতে পারে। কিন্তু আমাদের আজকের মুখ্যমন্ত্রী দাবি করছেন সেই দাবি অন্যায্য, অন্যায় দাবি। ঠিক একইভাবে একই কায়দায় নন্দীগ্রাম হয়েছিল আরেকটি অবাস্তব অবান্তর একটি আন্দোলন। কেন অবাস্তব, কেন অবান্তর? সিঙ্গুর প্রসঙ্গে একটা কথা বলি আপনাদের। তো পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীকে কোনো মৌলিক সমস্যার সমাধান করতে হয়নি, উনি উদ্বাস্তু সমস্যা পাননি, দেখেননি, ভূমি সংস্কার করেননি, দ্বিস্তরীয় পঞ্চায়েত করেননি, হলদিয়া পেট্রোকম করতে হয়নি, বক্রেশ্বর বানাতে হয়নি, যুব ভারতী বানাতে হয়নি, নন্দন বানাতে হয়নি। কি বানাতে হয়েছে বলুন তো? মৌলিক, একটু মৌলিক কাজ, যে বুনিয়াদী কাজ, যেটা দেশকে, রাজ্যে থাকবে 10 বছর, 15 বছর, 20 বছর, কি কাজ করতে হয়েছে? হয়নি। আর শিবপুরে জমি নেওয়ার এই পদ্ধতি যদি মডেল হতো তাহলে গোটা রাজ্যে তার প্রয়োগ হওয়া উচিত ছিল। রাজারহাটে যে শিল্প হয়েছে, আইটি সেক্টর তৈরি হয়েছে, সেই শিল্প, সেই জমি সরকার অধিগ্রহণ করেছে। তাহলে ভূমি সংস্কার যখন বামপন্থীরা করেছে, গোটা রাজ্যে তার প্রয়োগ হয়েছে। তাহলে শিমুর মডেল গোটা রাজ্যে প্রয়োগ হলো না কেন? যদি শিমুর মডেল এত উন্নত মানের, এত বৈজ্ঞানিক একটা মডেল, একটা আদর্শ মডেল হয়ে থাকে, তাহলে ভূমি সংস্কার বামপন্থীরা গোটা রাজ্যে প্রয়োগ করেছিল, তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শিমুর মডেল গোটা রাজ্যে প্রয়োগ করলেন না কেন? কেন রাজারহাটের জমি কৃষকদের ফিরিয়ে দেওয়া হলো না? তার কারণ তিনিও জানেন এটি সম্পূর্ণ মিথ্যাচার। উনিও জানেন পশ্চিমবঙ্গে জমি অধিগ্রহণের ব্যাপারে সরকার ভূমিকা না নিলে কোনো বড় শিল্প হতে পারে না জমির চরিত্র ইয়েটা। আর উনি যেখানে শিল্প করতে বলবেন, পাঠাবেন, আজকের ভারতবর্ষে যেখানে মাসুল সমীকরণ নীতি আর নেই, যেখানে ব্যবসায়ী তার ইচ্ছে মতো জায়গা চুজ করতে পারে, যেখানে অন্য স্টেটগুলো ট্যাক্স বেনিফিট দেওয়ার জন্য হাত পেতে, মানে রেড কার্পেট পেতে ওয়েলকাম করছে, সেই অবস্থায় কোনো ব্যবসায়ীকে আপনি বলতে পারেন না কি আপনি পুরুলিয়ার একটা ব্যারন ল্যান্ডে গিয়ে জমি করুন, কি আপনি একটা ঝালদার অমুক গিয়ে কারখানা করুন, বললে সে শুনবে না। এটা রিয়েলিটি, এই 10 বছরে সেটা প্রমাণ হয়ে গেছে। নন্দীগ্রামে কি হয়েছিল? একটা পেট্রোকেমিক্যাল হাব, সিপিএম করেছিল নাকি? পেট্রোকেম হাব কি সিপিএম তৈরি, কোনো পার্টি তৈরি করতে পারে? এত বড় অশিক্ষিতের মতো কথা দীর্ঘদিন ধরে একটা দল পশ্চিমবঙ্গে বলে গেছে যে ভারত সরকারের সিদ্ধান্ত, এবং ভারতবর্ষের কোন প্রান্তে সেটা হবে ভারত সরকার ঠিক করে না, তার বিশেষজ্ঞ কমিটি থাকে, এবং এই ক্ষেত্রে যে কমিটি ছিল দায়িত্বে সে ভারতবর্ষের না, বাইরের কোম্পানি ছিল, তারা জায়গা নির্বাচন করে। গুজরাট একটা ছিল, আমাদের নন্দীগ্রাম অঞ্চল একটা ছিল। পশ্চিমবঙ্গ সরকার কি করেছিল? গুজরাটে যখন হলদিয়া পেট্রোকেমিক্যালের কথা হলো, তৈরি হলো, এগুলো প্রস্তাব এলো, তখন ওরা পার্টনার করেছিল কাকে? রিলায়েন্সকে। আর পশ্চিমবঙ্গ সরকার কি ভেবেছিল? পশ্চিমবঙ্গ সরকার ইন্ডিয়ান অয়েলকে ভেবেছিল সরকারি প্রতিষ্ঠান। তার কারণ সরকারি প্রতিষ্ঠান কাজ করলে সবসময় শ্রমিক স্বার্থ বেশি রক্ষিত হয়। কিন্তু মজা হচ্ছে হলদিয়া নন্দীগ্রামের পেট্রোকেমিক্যাল হাবের জন্য 1 ছটাক জমি নেওয়া হবে না মানুষ না চাইলে, এই সিদ্ধান্ত, এই ঘোষণা তৎকালীন বুদ্ধদেব ভট্টাচার্য হেরিয়ার জনসভায় প্রকাশ্য মঞ্চে ঘোষণা করেছিলেন। আমাকে আপনারা বলুন, যখন জমি নেওয়া হবে না বলে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, তারপরও একটা অঞ্চল অবরুদ্ধ করে রাখার আর কি প্রয়োজন থাকতে পারে? আপনি আমাকে বোঝান।
আমি অবরুদ্ধ কেন করব? যখন আপনি আমার জমি কেড়ে নিচ্ছেন তখন অবরুদ্ধ করবো তো? যখন যখন আমি জমি কেড়ে নেব না, আপনি জানেন আমি কেন অবরোধ করবো? ওই কয়েকশো একর কয়েক হাজার জমি তো রাতারাতি নেওয়া যায় না। যদি কখনো জমি অধিগ্রহণের প্রশ্ন আসতো তখন অবরোধের প্রশ্ন উঠতে পারতো। আবার না, ওরা ভেবেছিল ওই শিমুলের মতো আরেকটা আন্দোলন করো, এখানে আরেকটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে ভেঙে দাও, যাতে আরেকটা আন্দোলন হয় এবং চাষির বন্ধু সেজে জমি আন্দোলন নামে আরেকটা বিশৃঙ্খলা তৈরি করা যায়। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে গুলি চালিয়েছে শুভেন্দু অধিকারী, শিশুর অধিকারীর লোক। আমরা সেদিনই জানতাম। তবে হ্যাঁ, শুভেন্দু অধিকারী আর শিশুর অধিকারী সেদিন মাননীয় মুখ্যমন্ত্রী ডানাত এবং বাহাত ছিলেন, তাই গুলি চালানোর দায় শুভেন্দু শিশুর অধিকারীর নয়, এই দায় মাননীয় মুখ্যমন্ত্রীর, কারণ তিনি তাদের পরিচালনা করতেন। তারা তো আলাদা ছিল না। কতগুলো মানুষ বেঘরে মারা গেছে কোনো কারণ ছাড়া। এইটা একটা দলের রাজনৈতিক কি বলবো, তার পথ চলা শুরু একটা রাজ্যে এই পথে। এটা যদি কারো পথ চলাটা শুরু হয়, সেই দলটা একটা রাজ্যের জন্য খুব বড় কোনো কাজ করতে পারে কি? সম্ভব? তাই ওই জমিতে আজকে চাষও হয়নি, আজকে কারখানা হয়নি, হতে পারে না। আমরা বলছি, বামপন্থীরা বলছে, আজকে সংযুক্ত মোর্চা বলছে, যে সৃজন বলল না পশ্চিমবঙ্গের সোনায় আমরা মুড়ে দিতে পারবো না, যারা গরুর দুধ থেকে সোনা আনতে চায় তারা সেখান থেকে সোনা আনুক। মাস্টারমশাই সেই দলে গিয়েছেন, মাস্টারমশাই গরুর দুধ থেকে সোনা আনুন, আমাদের তাতে কোনো আপত্তি নেই। আমরা পশ্চিমবঙ্গের সোনা দিয়ে মুড়ে দিতে পারবো না। আমরা যেটা করতে পারি, আবার তৃণমূলের কাটমানি কালচার, আমরা সেটা বন্ধ করে দিতে পারি। আমরা সোনাও চাই না, কাটমানিও চাই না। আমরা কি চাই? একদম বাস্তবসম্মত পথে, যেটা সম্ভব, যতটুকু সম্ভব সেটা করতে চাই। যে অবস্থায় মানুষ আছে তার থাকাটা আরেকটু ভালো করতে চাই, তাকে সম্মান দিয়ে বাঁচাতে চাই না। ওই সারা জীবন মানুষকে 2 টাকা কেজি চাল আর কন্যাশ্রীর টাকায় বিয়ে, এটা একটা সাময়িক একটা সময়ের জন্য হতে পারে, বা সারা জীবনের জন্য আমরা কাউকে সরকারের মুখাপেক্ষি করে বাঁচতে বাধ্য করব না। গোটা রাজ্যকে পঙ্গু করে দেব না আমরা। তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী গোটা রাজ্যের উন্নয়ন সম্পর্কে যা বলে বেড়ান, আজকে আপনাদের ভাবার সময় এসেছে। যা চকচক করে তা শোনা নয়, ছোটবেলায় যে কথাটা শিখেছিলাম আমরা, আজকে আমাদের পরখ করে নেবার সময় এসেছে। 10 বছর পেরিয়ে গেছে। যদি নন্দীগ্রাম, যদি সিঙ্গুর, এই সমস্ত ঘটনার জন্য সিপিআইএম দায়ী থাকতো বা বামফ্রন্টের নেতা মন্ত্রীরা দায়ী থাকতো, তবে আজকে তারা জেলে থাকতো। 10 বছর পার হয়ে গেছে। দিল্লিতে বিজেপি সরকার, পশ্চিমবঙ্গে দিদিমণির সরকার, ওখানে সিবিআই, এখানে সিআইডি, ওখানে 7 বছর, এখানে 10 বছর। তারপরও একজন নেতা মন্ত্রী সাদা পাঞ্জাবিদের এরা কালির দাগ দিতে পারেনি। এটা বলার কি অন্যায়? এটা কি সিপিএম এর কথা বলছি বলে মনে হচ্ছে?